আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। না, প্রথমেই দেখেন শেখ হাসিনা কি করেছে। ফেনী নদীর উপরে যে ব্রিজ করেছে, মিরসরাই সাথে যে জয়েন করেছে। I mean, it will take 10 minutes for the Indian army to cross that Feni river and cut Bangladesh. আপনার চট্টগ্রাম সব চলে যাবে, ওরা তো বোঝে। নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। 6-12-2024, গত বছর 2024-এর 6ই ডিসেম্বর আমরা এই প্রতিবেদনটা আপনাদের কাছে পেশ করেছিলাম, যেখানে বাংলাদেশ মিডিয়াতে আলোচনা হচ্ছে ফেনী নদী দিয়ে বাংলাদেশকে কেটে ফেলতে ভারতের 10 মিনিট লাগবে। আমি আজকে এই ভিডিওটা দিয়ে প্রথমেই শুরু করলাম, তার কারণ আমরা 2024 সালে আজ থেকে প্রায় 6 মাস আগে আমরা এই ঘটনাটাকে স্পেকুলেট করেছিলাম। সেটা নিয়ে আজকের এই প্রতিবেদন আপনাদের কাছে পেশ করছি এই কারণে আরও যে হেমন্ত বিশ্ব শর্মা অসমের মুখ্যমন্ত্রী, যেটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর করা উচিত ছিল, অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা গতকাল সরাসরি সংবাদ মাধ্যমের সামনে বলেছে যে বাংলাদেশ চিকেন স্নেক করছে তো শিলিগুড়ি থেকে, যে আমরা কেটে দিলে 7 সিস্টার্স আলাদা হয়ে যাবে। আমাদের হাতেও কিন্তু 2টো চিকেন স্নেক আছে, এবং সেই চিকেন স্নেকে যদি আমরা এই একটা কাঁচি ব্যবহার করি, ভারত যদি একটা কাঁচি ব্যবহার করে, নিমেষে বাংলাদেশ 3 টুকরো হয়ে যাবে। এবং পাকিস্তান এপিসোডের পর বাংলাদেশের এই চিকেন স্নেককে কেটে বাংলাদেশকে 3 ভাগে বিভক্ত করাটা সময় খুব বেশি হলে 20 থেকে 25 মিনিট লাগবে। কিন্তু সেটা কি হবে সেটা তো ভবিষ্যৎ বলবে। কিন্তু আমি আজকে খুব ভেরি সিরিয়াস নোট আজকে এই বিষয় নিয়ে আপনাদের কাছে প্রতিবেদন পেশ করতে এলাম। যে দেখুন, মোহাম্মদ ইউনূস প্রথম দিন থেকে একটা খেলা খেলছেন 7 সিস্টার্স নিয়ে। চীনে গিয়ে বসে 7 সিস্টার্স, ভুটান, নেপাল, বাংলাদেশ, 3টে রাষ্ট্রের নাম বলছে, আর তার সঙ্গে 7 সিস্টার্স বলছে। ভারতবর্ষের সঙ্গে 7 সিস্টার্সের কোনো সম্পর্ক নেই এমন একটা আবহ তৈরি করার চেষ্টা করছেন শয়তান শ্রুড মানসিকতার ওই মোহাম্মদ ইউনূস, যিনি শেষ পর্যন্ত এখন ওয়াকারুজ্জামানের চ্যালেঞ্জের মুখে পড়েছেন। স্বাভাবিকভাবে ভারতবর্ষ তো রিয়্যাক্ট করতে পারে, ভারতবর্ষ রিয়্যাক্ট করেনি। ইউনূসের এই অসভ্যতার পর ভারতবর্ষে বাণিজ্যিক ক্ষেত্রে কিছু ওই স্থল সীমান্ত ব্যবহার করার ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন জারি করেছেন, এবং তার ইম্প্যাক্ট কি বাংলাদেশের ওপর পড়েছে সেটা অন্য কোনো দিন অন্য কোনো প্রতিবেদনে শোনাবো। কিন্তু আজকে আমরা এই বিষয়টা নিয়ে এলাম। হেমন্ত বিশ্ব শর্মা গতকাল যখন এই পোস্টটা করলেন, তার প্রেক্ষাপটটা একটু আপনাদের কাছে আলোচনা করবো। কিন্তু হেমন্ত বিশ্ব শর্মা কী বলেছেন তার আগে একটু আপনাদের শুনিয়ে নেব। তেওঁলোকৰ 2টা চিকেন নেক আছে, আমাৰ ভাৰতৰ এটা চিকেন নেক আছে, আৰু বাংলাদেশৰ 2টা চিকেন নেক আছে। গতিকে আমাৰ এটা চিকেন নেকক বাংলাদেশে হামলা দিলে আমিতো 2টা চিকেন নেকক হামলা দিম। হেমন্ত বিশ্ব শর্মা অসমের মুখ্যমন্ত্রী কি বললেন আপনারা মনোযোগ দিয়ে শুনলেন। আমি আবার একটু সংক্ষেপে ব্যাখ্যা করি যে 2টো চিকেন নেকের কথা বলা হয়েছে, যে অসমে বাংলাদেশের 2টো চিকেন স্নেক, আমাদের তো নয়, শিলিগুড়ির ওখানে একটা চিকেন স্নেক আছে যার ব্যাপ্তি হচ্ছে 20 থেকে 60 কিলোমিটারের মধ্যে। এইটা নিয়ে বাংলাদেশ চেষ্টা করছে বিভিন্নভাবে ভারতবর্ষকে ডিস্টার্ব করার জন্য। তার কাছাকাছি একটা এয়ারবেস পরিত্যক্ত হয়ে গিয়েছিল, সেই এয়ারবেসটাকে আবার রিনিউ করে নতুন করে সেখানে পাকিস্তানকে নিয়ে এসে বসানোর চেষ্টা করছে, চীনকে নিয়ে এসে বসানোর চেষ্টা করছে। প্রচুর এই জাতীয় রিপোর্ট সংবাদ মাধ্যমে বেরিয়ে আসছে। কিন্তু ভারতের হাতে যে 2টো তাস আছে, সেই 2টো তাসের কথাই কিন্তু হেমন্ত বিশ্ব শর্মা বলে দিলেন প্রকাশ্যে। এবার মোহাম্মদ ইউনূস কি জানেন না এটা? আমার নিজের ধারণা মোহাম্মদ ইউনূসও জানেন, ওয়াকারুজ্জামানও জানেন, তারা সব জানেন যে আজকে যদি আমাদের এই পশ্চিমবঙ্গের চিকেন স্ন্যাকটাকে ডিস্টার্ব করার চেষ্টা হয়, তার রিয়াকশনটা কী হতে পারে। আমি বারবার হেমন্ত বিশ্ব শর্মার এই বক্তব্যটা শোনার সময় খালি মনে হচ্ছিল এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁরই তো এই স্টেটমেন্টটা দেওয়া উচিত ছিল। কারণ চিকেন স্ন্যাক নিয়ে যেটা নিয়ে বাংলাদেশ বারবার ভারতকে খোঁচা দেয়, বাংলাদেশের বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়াতে বারবার বিভিন্ন বিশ্লেষকরা, প্রাক্তন মিলিটারি জেনারেলরা বারবার যে কথাটা বলেন যে আমরা ইচ্ছে করলেই চিকেন স্ন্যাকটাকে কেটে দিতে পারি, এটা তো ভারতবর্ষের প্রত্যেক ভারতবাসীকে যেমন যন্ত্রণা দেওয়া কথা, ঠিক তেমনি এই পশ্চিমবঙ্গকেও যন্ত্রণা দেওয়া কথা। কেন রিয়্যাক্ট করেন না মমতা বন্দ্যোপাধ্যায়? কিসের জন্য রিয়্যাক্ট করেন না মমতা বন্দ্যোপাধ্যায়? জসিমউদ্দিনকে সংকোচ করেন, জসিমউদ্দিনের জন্য একটু দ্বিধাবোধ করেন? প্রশ্নটা থাকলে উত্তর দেওয়ার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের, যে উত্তরটা আজকে কিন্তু স্পষ্টভাবে দিয়ে দিচ্ছেন হেমন্ত বিশ্ব শর্মা, মানে অসমের মুখ্যমন্ত্রী গাটস আছে, সরাসরি উত্তরটা দিয়েছেন। আমি শুধু যে এই বাংলাদেশের যে 2টো চিকেন স্নেক আছে, যে করিডোর 2টো আছে, যেটা ইচ্ছে করলেই ভারত নিমেষের মধ্যে, আধ ঘন্টার মধ্যে দখল করে নিলে বাংলাদেশ 3টে টুকরো হয়ে যাবে। আমি একটুখানি আপনাদের একটু সংক্ষেপে ব্যাখ্যা করে শুনি। দক্ষিণ দিনাজপুর, এই পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর থেকে মেঘালয়ের সাউথ ওয়েস্ট গারো হিলস, দক্ষিণ দিনাজপুর থেকে মেঘালয়ের সাউথ ওয়েস্ট গারো হিলস পর্যন্ত এই এরিয়াটার ব্যাপ্তি হচ্ছে 80 কিলোমিটার। আমি আরেকবার বলছি, দক্ষিণ দিনাজপুরের
দক্ষিণ দিনাজপুর থেকে, পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর থেকে মেঘালয়ের সাউথ ওয়েস্ট গারো হিলস এর ব্যাপ্তিটা হচ্ছে 80 কিলোমিটার। এবং এই 80 কিলোমিটার জোনটাকে ভারতবর্ষ যদি কোনোভাবে অ্যাটাক করে দখল করে নেয়, তাহলে এন্টায়ার রংপুরটা ভারতবর্ষের মধ্যে চলে আসবে। এন্টায়ার রংপুরটা, বাংলাদেশের মধ্যে যে রংপুর আছে না, সেই রংপুরটা ভারতবর্ষের মধ্যে চলে আসবে। এই 80 কিলোমিটার যদি স্ট্রাইক করে, একদিক থেকে দক্ষিণ দিনাজপুর, একদিক থেকে অসম, মানে অসম না, মেঘালয়, এই দুটো জায়গা থেকে স্ট্রাইক করে যদি ভারতীয় মিলিটারি, বাংলাদেশের রংপুর কিন্তু কেটে বাদ হয়ে যাবে, রংপুর চলে আসবে ভারতবর্ষের মধ্যে। এটা যেন বাংলাদেশ মনে রাখে, সেটাই মনে করালেন প্র্যাকটিক্যালি হেমন্ত বিশ্ব শর্মা। এক, দ্বিতীয়ত হচ্ছে যেটা আরও একটা খুব ইম্পর্টেন্ট, যেটা নিয়ে আমি আজকের এই প্রতিবেদনটা শুরু করেছি, আমি এটা আরেকবার আপনাদের দেখাবো, যে 6 ডিসেম্বর 2024 আমরা এটা বাংলা বার্তায় আপনাদের কাছে দেখিয়েছিলাম, যেখানে বাংলাদেশ টিভিতে বসে সেখানকার একজন বিশেষজ্ঞ, মানে সমর বিশেষজ্ঞ, তিনি বলছেন যে ফেনী বলে যে ডিস্ট্রিক্টটা আছে চট্টগ্রামের সঙ্গে পাশেই, সেই ফেনীর ডিস্ট্রিক্টের মধ্যে একটা ফেনী নদী আছে। এই ফেনী নদীতে ভারতের নিজের খরচে বাংলাদেশের মধ্যে একটা পরিষ্কারভাবে সাউথ ত্রিপুরা থেকে একটা ব্রিজ তৈরি করে রেখেছে। এবং এই ব্রিজটা দিয়ে ভারতের এই ফেনীতে পৌঁছতে 10 মিনিট লাগবে। এবং আমি বলছি এয়ার স্ট্রাইক ছাড়াই, মানে অনরোড 10 মিনিট লাগবে। সঙ্গে সঙ্গে এই ফেনী থেকে এই অংশটুকু কেটে দিলে চট্টগ্রাম আলাদা হয়ে যাবে। অর্থাৎ তাদের বাণিজ্য ক্যাপিটাল, বাণিজ্য রাজধানী বলা হতো চট্টগ্রামকে বাংলাদেশে, আর তাদের মূল রাজধানী হচ্ছে ঢাকা। ঢাকা থেকে চট্টগ্রামের লিঙ্কটাই পুরো কেটে যাবে, অর্থাৎ চট্টগ্রাম বিচ্ছিন্ন হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। কী করবেন বাংলাদেশে মোহাম্মদ ইউনূস? আপনি কথায় কথায় 7 সিস্টার্সের গল্প বলেন, বাংলাদেশের যেসব সমর বিশেষজ্ঞরা আছেন তারা মাঝে মাঝেই হুঙ্কার ছড়েন, ইদানিং একটু কমেছে ইলেকট্রনিক্স মিডিয়াতে, যেটাকে আবার মোহাম্মদ ইউনূস একটু চাগার দিয়ে দেওয়ার চেষ্টা করছে। খুব ইন্টারেস্টিং লাগছে যে হঠাৎ ভারত বিদ্বেষটা আবার বেড়ে গেছে, নিজে যখন ক্রাইসিসে পড়েছেন। অর্থাৎ ভারত বিদ্বেষটাকে জাগিয়ে রেখে মোহাম্মদ ইউনূস চেষ্টা করছেন যে তার ক্ষমতার স্থায়িত্বটা একটু বাড়াতে। এটা তো পরিষ্কার হয়ে গেছে। ওয়াকারুজ্জামানের সঙ্গে যখন সংঘাত লেগেছে, তখনই ওই আওয়ামী লীগকে বাতিল করার জন্য দেশকে অস্থিতিশীল করা হচ্ছে, এবং ভারত বাংলাদেশকে ডিস্টার্ব করার চেষ্টা করছে। এই হুজুগটা আবার বাংলাদেশে তুলে কিছু মানুষকে ইউনাইটেড করার পরিকল্পনা নিচ্ছে। তো যাই হোক, আমি মূল প্রসঙ্গে ফিরে আসি, যে 7 সিস্টার্স নিয়ে খোঁচা দিতে গিয়ে শেষ পর্যন্ত চট্টগ্রাম যদি আলাদা হয়ে যায়, রংপুর যদি আলাদা হয়ে যায়, চট্টগ্রামকে বিচ্ছিন্ন করতে অনরোড 10 মিনিটের পথ, 10 মিনিটও লাগবে না। এয়ার স্ট্রাইক করলে 5 মিনিটে চট্টগ্রাম আলাদা হয়ে যাবে ঢাকা থেকে, অর্থাৎ বাণিজ্য ক্যাপিটাল থেকে মূল ক্যাপিটাল আলাদা হয়ে যাবে। বাংলাদেশকে 3 টুকরো করার ক্ষমতা ভারতের আছে, শুধু স্মরণ করিয়ে দিলেন হেমন্ত বিশ্ব শর্মা। আমি এই পর্বে 6 ডিসেম্বর 2024 যে বক্তব্যটা রেখেছিলাম, বাংলাদেশের ইলেকট্রনিক্স মিডিয়া যেটা সম্প্রচারিত ছিল, শুরুতে একদম দেখিয়েছি, সেটা আরেকবার একটু আপনাদের অবগতির জন্য শোনা। প্রথমেই দেখেন শেখ হাসিনা কি করেছে, ফেনী নদীর উপরে যে ব্রিজ করেছে, মিরসরাই সাথে যে জয়েন করেছে। I mean, it will take 10 minutes for the Indian army to cross that Feni river and cut Bangladesh. আপনার চট্টগ্রাম সব চলে যাবে, ওরা তো বোঝে এটা। নমস্কার, বাংলার বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের এই পথটুকুকে বিচ্ছিন্ন করতে 28 কিলোমিটার। ভালো করে ভাবুন যে ভারতবর্ষের চিকেন স্নেক শিলিগুড়ির অঞ্চলের যে জায়গাটা, সেই জায়গাটার ব্যাপ্তি হচ্ছে কোনো জায়গায় 20 কিলোমিটার, কোনো জায়গায় 80 কিলোমিটার, মানে 60 কিলোমিটার। সেইটা নিয়ে বাংলাদেশ মাঝে মাঝে খোঁচা দেওয়ার চেষ্টা করে, চীন প্রভোগ করে, পাকিস্তান প্রভোগ করে, আমরা তো কেটে দিতে পারি, আমাদের হাতে সেই ক্ষমতা আছে ভারতকে আটকানোর জন্য। কিন্তু একই সঙ্গে তো ওই যেটা প্রথমে বললাম, দক্ষিণ দিনাজপুর থেকে মেঘালয় সাউথ ওয়েস্ট গারো হিলস পর্যন্ত পৌঁছতে 80 কিলোমিটার লাগবে। আর এখানে এই ফেনী দ্বীপে, যেটার কথা এইমাত্র আপনাদের বললাম, কতটা জানেন? মাত্র 28 কিলোমিটার। এই 28 কিলোমিটার কেটে দিলেই কিন্তু চট্টগ্রাম আলাদা হয়ে যাবে বাংলাদেশ থেকে, ঢাকা থেকে। অর্থাৎ ভারত কিন্তু 3টে ভাগে বিচ্ছিন্ন করে দিতে পারে, সেই ক্ষমতা ভারতবর্ষের আছে, সেটাই হেমন্ত বিশ্ব শর্মা পরিষ্কার করে দিলেন গতকাল। আমি আজকের এই প্রতিবেদনে এই পর্বে খুব ইন্টারেস্টিং একটা তথ্য আপনাদের কাছে দেবো। আমরা প্রচুর এটা নিয়ে বাংলাদেশ নিয়ে চর্চা করছি, অনুশীলন করছি, তথ্য ভাণ্ডার খুঁজে দেখছি, অনেক রকম মিসলিডিং রিপোর্ট মিডিয়াতে, ইলেকট্রনিক্স মিডিয়াতে, ডিজিটাল মাধ্যমে, বিভিন্নভাবে রটছে, যেগুলো ঠিক নয়। আমি আবারও বলছি, যেগুলো ঠিক নয়। মাঝে মাঝেই কোনো ডিজিটাল পোর্টালে দেখছি এই বাংলাদেশে মিলিটারি অভ্যুত্থান হয়ে গেছে। না, বাংলাদেশে এখনও মিলিটারি অভ্যুত্থান হয়নি। ওয়াকারুজ্জামানের সঙ্গে মোহাম্মদ ইউনূসের মানে তীব্র সংঘাত লেগেছে, এবং সেই নিয়ে অনেক ডিটেলস ডেভেলপমেন্ট হচ্ছে। আমি সেগুলো নিয়ে আজকে এই প্রতিবেদনে পেশ করবো না, কিন্তু আমি যেটা পেশ করবো সেটা একটা মারাত্মক তথ্য। আচ্ছা বলুন তো, আমি আপনাকে একটা কথা বলি, হেমন্ত বিশ্ব শর্মা হঠাৎ এটা বললেন কেন?
আমি এই কেস স্টাডিটা আজকে আপনাদের সামনে পেশ করছি। 23শে মে হেমন্ত বিশ্ব শর্মা কবে বলেছেন? 25শে মে 6:26 সময় তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। 6:26 মে 6:26 মে এক্স হ্যান্ডেলে হেমন্ত বিশ্ব শর্মা পোস্ট করেছেন। হেমন্ত বিশ্ব শর্মা তার আগের 3 দিনের শিডিউলটা আমি দেখছিলাম, সেখানে দেখছি 23শে মে 7:33 সময় হেমন্ত বিশ্ব শর্মা দেখা করেন অমিত শাহর সঙ্গে, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দিল্লিতে। 7:33 23শে মে 7:33 সময় সন্ধ্যেবেলা অমিত শাহর সঙ্গে দেখা করেন হেমন্ত বিশ্ব শর্মা, ভারতবর্ষে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী। তার সঙ্গে দেখা করেন, বৈঠক করেন, কি বৈঠকে কী আলোচনা হয়েছে জানি না, কিন্তু আমি বলছি 25 তারিখে এই ঘটনার আগের এই প্রেক্ষাপটটা আমার কাছে মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, যে কোনো বিশ্লেষকের ক্ষেত্রেই এটা খুব গুরুত্বপূর্ণ। 24শে মে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যেখানে উপস্থিত ছিলেন নীতি আয়োগের বৈঠকে, সেইখানে কিন্তু হেমন্ত বিশ্ব শর্মা সরাসরি উপস্থিত ছিলেন এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে তার দেখা হয়েছে, কথা হয়েছে। 25শে মে বিকেল 4:30 সময় হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর দেখা হয়, কথা হয়, বৈঠক হয়, নর্থ ইস্ট সংক্রান্ত একটি বিশেষ বৈঠক। সেই বৈঠকে হেমন্ত বিশ্ব শর্মা মিট করেন ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে। তাহলে কী দাঁড়ালো? 23 তারিখ অমিত শাহ, 24 তারিখ ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে নীতি আয়োগে আলাদা করে দেখা করা, আর 25 তারিখ ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে হেমন্ত বিশ্ব শর্মা উত্তর পূর্বাঞ্চল স্টেট সংক্রান্ত একটি বিশেষ বৈঠকে মিলিত হন। আর 25 তারিখ প্রধানমন্ত্রীর সঙ্গে বিকেল 4:30 সময়, মনে রাখবেন, তার দেখা হয়, কথা হয়। আর ঠিক সন্ধে 6:26 ওই দিনই 25 তারিখই সন্ধে 6:26, রবিবার সম্ভবত, তো 6:26 সময় এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন হেমন্ত বিশ্ব শর্মা এবং তারপর সংবাদ মাধ্যমের সামনে স্পষ্টত বললেন যে ওরা যদি একটা চিকেন নেককে ডিস্টার্ব করার চেষ্টা করে, আমরা কিন্তু 2টো চিকেন স্নেক আছে বাংলাদেশে, সেটা স্মরণ করিয়ে দিচ্ছি। দেখুন, আমার এইটা বলতে বলতে বারবারই মনে হচ্ছে আমরা এ রাজ্যের নাগরিক না, আমরা এ রাজ্যের মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজ্যের মুখ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় কেন বলেন না জসিমউদ্দিন বাহিনী চটে যাবেন বলে, মোহাম্মদ ইউনূস চটে যাবেন বলে? এটা তো পশ্চিমবঙ্গের বলা উচিত। কথায় কথায় চিকেন স্নেক নিয়ে আপনারা খোঁচা দিচ্ছেন বাংলাদেশ। আমরা কিন্তু আমাদের হাতেও ক্ষমতা আছে, দক্ষিণ দিনাজপুর থেকে সাউথ ওয়েস্ট গারো হিলস, মেঘালয়ের এই জায়গাটুকু যদি আমরা দখল করে নিই, রংপুর কিন্তু সামলাতে পারবেন না, রংপুর আলাদা হয়ে যাবে। ঠিক তেমনি ফেনী দ্বীপের ওখানে 28 কিলোমিটার কভার করলেই চট্টগ্রামকে ঢাকা থেকে আমরা আলাদা করে দিতে পারবো। এত বড় দুটো ভ্যালিড ইনফরমেশনস নীতি আয়োগের বৈঠকে তো এ রাজ্যের মুখ্যমন্ত্রী গেলেনই না। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলে কী ক্ষতি হতো, কোথায় অসুবিধা হতো, কেন ক্ষতি হতো, কীভাবে ক্ষতি হতো, সেটা তো অন্য বিষয়, আমি সে বিষয়ে চর্চায় যাবো না। কিন্তু আমি বলছি এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যেটা করতে পারতেন, হেমন্ত বিশ্ব শর্মা অমিত শাহ এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে কিন্তু সেটা প্রকাশ্যে বলে দিলেন। এই মেসেজটা নিশ্চিতভাবে চলে গেছে মোহাম্মদ ইউনূস, ওয়াকারুজ্জামানদের কাছ থেকে, যে তোমরা একটা ডিস্টার্ব করলে আমরা 2টো ডিস্টার্ব করতে পারি, 2টো ডিস্টার্ব করতে পারি। যে ক্ষিপ্রতায়, সে ক্ষিপ্রতার সঙ্গে কিন্তু ব্রহ্মস মিসাইল সংযুক্ত আছে, এটা ওয়াকারুজ্জামান, মোহাম্মদ ইউনূসদের জেনে রাখা উচিত। আমরা যদি পাকিস্তানে 9টা জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিতে পারি, আমরা একটা 28 কিলোমিটার কিংবা 80 কিলোমিটার এরিয়া শুধু জাস্ট পেনিট্রেট করতে আমাদের কতক্ষণ সময় লাগবে? যাই হোক, মেসেজটা দেওয়া হলো, আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে। আলটিমেটলি ভারত সরকারকে অমিত শাহ অতটা গুরুত্ব বাড়াতে চান না মোহাম্মদ ইউনূসের, তো আলটিমেটলি মেসেজটা কিন্তু ভারত সরকারের, যে তোমরা একটাকে ডিস্টার্ব করলে তোমাদের 2টোকে গুঁড়িয়ে দেবো, আর তার ফলে তোমরা বাংলাদেশ 3 টুকরো হয়ে হাহাকারের পর্যায়ে পৌঁছে যাবে। আমি আজকের এই প্রতিবেদনের এই পর্বে আমি শেষ করব আজকে বাংলাদেশ মিডিয়াতে। দেখুন, বাংলাদেশ মিডিয়াতেও দেবনারায়ণ সরকাররা আছেন, তারা বেশ ভালো বিশ্লেষণ করেন, আমি মাঝে মাঝে শুনি। তেমনই একজন মানুষ, যে মানুষটি বাংলাদেশের মিলিটারির সঙ্গে, ওয়াকারুজ্জামানের সঙ্গে মোহাম্মদ ইউনূসের কি সংঘাতের জায়গা পৌঁছে গেছে, সেইটা আমি আপনাদের কাছে শোনাবো। মানে এটা খুব ইম্পর্ট্যান্ট অডিও, আমি ভিডিওটা আমার হাতে আছে, আমি অডিওটা আপনাদের কাছে শোনাবো। বাংলাদেশ মিডিয়াতে বসে এই লাইনে কথা হচ্ছে। আমি বলছি, মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতায় এসেছিলেন না, সেই মধুচন্দ্রিমা পর্বটা চলে গেছে। এখন যে সংকটের মধ্যে বাংলাদেশ আছে, সেটা কিন্তু সেভাবে এ রাজ্যের, এদেশের ইলেকট্রনিক্স মিডিয়ায় একাত্তি ছাড়া খুব বেশি সম্প্রচার হচ্ছে না। সাংঘাতিক সংকটে কিন্তু বাংলাদেশ, এবং সেই জায়গাটা, সংকটটা বহুবিধ সংকট, অর্থনৈতিক সংকট, বাণিজ্যিক সংকট, রাজনৈতিক সংকট, মিলিটারি সংকট, তাদের তাদের আভ্যন্তরীণ বিভিন্ন গোষ্ঠীর সংকট, অনেক রকমের সংকট আছে। কিন্তু আমি আজকে এই পর্বে ভিডিওর এই বক্তব্যটা আপনাদের কাছে শোনাবো, যেখানে বাংলাদেশ মিডিয়াতে একবার পরিষ্কারভাবে দর্থহীন ভাষায় বলছেন যে বাংলাদেশ মিলিটারির সঙ্গে যে সংকটটা মোহাম্মদ ইউনূসের চলছে, সেটা কিন্তু সুদূর প্রসারী, এবং তার এফেক্ট কী হতে পারে। মোহাম্মদ ইউনূস যেটা করার কথা নয়, সেই কাজটা হাত দিচ্ছেন, এটা কিন্তু বাংলাদেশ মিলিটারি ভালোভাবে নিচ্ছে না। আমি এই পর্বে, এই প্রতিবেদনে বাংলাদেশ মিডিয়ার এক ভদ্রলোক
খুব সিরিয়াসলি উনি বিশ্লেষণ করেছেন। সেই অডিওটা শোনাবো একটু মনোযোগ দিয়ে, খুব ছোট্ট সংক্ষিপ্ত ভিডিও, তার অডিওটা আপনি আপনাদের কাছে পেশ করছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আর্মিরা বসে সিদ্ধান্ত নিয়েছে পরিষ্কার ফুল স্টপ, কোন জাতীয় ইস্যুতে কোনো কথা বলা যাবে না, পরিষ্কার। দেখেন শব্দগুলো আমি বাংলায় লিখেছি যাতে আপনারা বোঝেন। নো করিডোর বিজনেস, পরিষ্কার ঘোষণা। সরকার সেনাবাহিনীকে অন্ধকারে রেখে সিদ্ধান্ত নিচ্ছে। স্বাধীনতা যুদ্ধ এবং জাতীয় মর্যাদা ভুলণ্ঠিত করতে দেওয়া হবে না, বলছে না 71 মানি না, হ্যাঁ এসব কইছে না, এগুলো জাতীয় পতাকার সঙ্গীত পড়া যাবে না, বাধা দিছে না, এগুলা এখন বুঝেন ঠেলা। তারপরে বলছে জাতীয় নির্বাচন অবশ্যই ডিসেম্বরের মধ্যে হইতে হবে। তারপরে বলছে যে সেনা প্রধানের নির্দেশের অপেক্ষায় থাকুন। মনে রাখেন, তাদেরকে বলা হয়েছে সেনা প্রধানের নির্দেশের অপেক্ষায় রাখুন। সেনাবাহিনী আর কোনো মব ভায়োলেন্স সহ্য করবে না, ফুল স্টপ, কোনো কথা চলবে না। 1 তারিখে ডিসেম্বরের 30 তারিখের ভিতরে নির্বাচন না হলে এটার মিন করে আর্মি উইল টেক ওভার। শুনলেন আপনারা বাংলাদেশ মিডিয়ার কথা, আমার বক্তব্য না। আর্মি উইল টেক ওভার পরিষ্কারভাবে বাংলাদেশ মিডিয়াতে বসে আলোচনা হচ্ছে, যেটা ভাবা যাচ্ছিল না 4 মাস আগে, 5 মাস আগে। পরিস্থিতি কিন্তু গভীর সংকটের দিকে এগোচ্ছে। মোহাম্মদ ইউনূস একটু চেষ্টা করছেন পলিটিক্যাল খেলা খেলার, ব্রেভ ফেস দেখানোর একটু চেষ্টা করছেন, আমি না থাকলে বাংলাদেশ ডুবে যাবে এরকমটা ভাবভঙ্গি করার চেষ্টা করছেন, কিন্তু পরিষ্কারভাবে মিলিটারি কিন্তু তৈরি হচ্ছে ফর দ্য নেক্সট স্টেপ। সেটা অন্তত বাংলাদেশ মিডিয়াতে বসে প্রকাশ্যে বাংলাদেশের বিশ্লেষকরা সেই আলোচনাটা করছেন। এটাই পরিবর্তন এবং এটাই বাংলাদেশের সংকট ঘনীভূত হওয়ার পূর্ব পরিস্থিতি তৈরি হয়েছে বলে আমার মনে হয়েছে।